আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের ঘোষবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 8ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বিজ্ঞাপনের আড়ালে। কর্নেল নীলাদ্রি সরকার তার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। দাঁতে কামড়ানো জ্বলন্ত চুরুট থেকে সুতোর মতো নীল ধোঁয়া তার টাকের কয়েক ইঞ্চি ওপরে গিয়ে সিলিং ফ্যানের হাওয়ায় ছত্রখান হয়ে যাচ্ছিল। হঠাৎ কাগজ নামিয়ে আমার দিকে ঘুরে বললেন, আচ্ছা জয়ন্ত, আজকাল রঙিন বাংলা ফিচার ফিল্ম তুলতে কত টাকা লাগে? বললুম, কেন, ফিল্ম মেকার হতে চান নাকি? আমার বৃদ্ধ বন্ধু গম্ভীর মুখে সাদা দাড়ি নেড়ে বললেন, না, এমনি জানতে ইচ্ছে করছে। ফিল্ম লাইনে তোমার তো জানাশোনা আছে, তাই। সঠিক জানি না, তবে আমার ধারণা 15 লাখ টাকার কমে আজকাল রঙিন ছবি হয় না। হিন্দি করলেই সম্ভবত মিনিমাম এর দ্বিগুণ। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন, বললেন, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। কাজেই মাসের পর মাস অভিনেতা চেয়ে কাগজে বিজ্ঞাপন দিতে অসুবিধা নেই, কিন্তু মাত্র একজন অভিনেতার জন্য ঠিক এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। একজন বয়স্ক অভিনেতা, নায়িকার বাবার চরিত্রে তাকে নামানো হবে। বয়স্ক অভিনেতার কি আজকাল আকাল পড়েছে দেশে? স্বগতোক্তির মতো কথাগুলো চোখ বুজে আওড়ালেন কর্নেল। তারপর তাকে হাত বুলোতে থাকলেন। একটু অবাক হয়ে বললুম, এত আপনার চিন্তা ভাবনার কি আছে? বুঝতে পারছি না। আছে, গত 2 মাস ধরে প্রতি রবিবার চোখে পড়ার মতো জায়গায় প্রত্যেকটি কাগজে বিজ্ঞাপন, ইংরেজি এবং বাংলায়। কর্নেলকে এই সাধারণ ব্যাপারে চিন্তাকুল হতে দেখে একটু হেসে বললুম, আশা করি কোনো রহস্যের আঁচ পেয়েছেন। বিজ্ঞাপনটা দেখি। কর্নেলের সামনে টেবিলের ওপর কয়েকটা বাংলা আর ইংরেজি কাগজ ভাঁজ করা আছে। তার কোলের বাংলা কাগজটা আমার দিকে এগিয়ে দিলেন, বললেন, তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকা। যতদূর জানি এই কাগজটা সারা দেশের সমস্ত আঞ্চলিক ভাষার কাগজের চেয়ে বেশি বিক্রি হয়। এতেও 2 মাস ধরে বিজ্ঞাপন। তুমি এই কাগজের স্পেশাল রিপোর্টার, কাজেই ভালোই জানো তোমাদের কাগজে বিজ্ঞাপনের দর সবচেয়ে বেশি। কর্নেল আবার তেমনি চোখ বুজে আপন মনে এইসব কথা বলছিলেন। ততক্ষণে বিজ্ঞাপনটা দেখা হয়ে গেছে আমার। কর্নেল লাল ডট পেনে ডাবল কলম বিজ্ঞাপনটার চারদিকে রেখা টেনে বিশেষভাবে চিহ্নিত করেছেন। কিন্তু বিজ্ঞাপনটা পড়ে আমার একটু খটকা লাগলো না। এ ধরনের বিজ্ঞাপন প্রায়ই কাগজে থাকে। বয়স্ক অভিনেতা চাই। জয়মাকালী পিকচার্সের নির্ণীয়মান বাংলা কাহিনী চিত্রে নায়িকার পিতার ভূমিকায় অভিনয়ের জন্য একজন বয়স্ক অভিনেতা চাই। ফটোসহ পূর্ব অভিজ্ঞতার উল্লেখ করে লিখুন। বক্স নম্বর 8873। সিগারেট ধরিয়ে হাসতে হাসতে বললুম, রহস্যের পিছনে সারা জীবন ছোটাছুটি করে আপনাকে রহস্যের ভূতে পেয়েছে। এখন সবকিছুতেই রহস্য দেখছেন। কর্নেল সোজা হয়ে বসে হাঁকলেন,
ষষ্ঠী, কফি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বিজ্ঞাপনটা স্বাভাবিক মনে হবে, মানে বিজ্ঞাপনের ম্যাটারটার কথা বলছি, কিন্তু কেন একই বিজ্ঞাপন গত 2 মাস ধরে প্রায় 8 বার? আবার সেই কথাটাই বলছি জয়ন্ত, দেশে কি প্রবীণ অভিনেতার অভাব আছে? প্রবীণ নয়, বয়স্ক। একই কথা। তাছাড়া বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্য যখন এতদিনে উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না, এখনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বলেই কথাটা উঠছে, তখন একজন যুবক অভিনেতাই যথেষ্ট। মেকআপ করে তাকে বয়স্ক মানুষ সাজানো কত সহজ। হয়তো পরিচালক অত্যন্ত আধুনিক মানা, মেকআপের চেয়ে স্বাভাবিকতার পক্ষপাতী। কর্নেল নিভে যাওয়া চুরুটটা অ্যাস্ট্রেতে রেখে বললেন, ঠিক বলেছো ডার্লিং, স্বাভাবিকতার পক্ষপাতী, এটাই একটা মূল্যবান পয়েন্ট। কিন্তু কেন এই 2 মাসে তেমন কাউকে খুঁজে পাওয়া গেল না? কি মুশকিল। একটু বিরক্ত হয়ে বললুম, লোক পছন্দ হচ্ছে না, কিংবা চেহারায় পছন্দ হলেও অভিনয় কাঁচা, অজস্র কারণ থাকতে পারে। ষষ্ঠীচরণ এসে কফি ট্রে রেখে ব্যস্তভাবে বলল, জল বৃষ্টি আসছে বামশাই, আপনি বলছিলেন নতুন টবগুলো পলিথিনে ঢেকে দিতে, দেব? কর্নেল গম্ভীর মুখে কফিতে চুমুক দিয়ে বললেন, হুম, দ্যাটস দ্য পয়েন্ট ডার্লিং, অজস্র কারণ থাকতে পারে। কিন্তু বলেই জানালার দিকে ঘুরলেন। ষষ্ঠী, বৃষ্টি, শিগগির ছাদে যা। ষষ্ঠী বেজার মুখে বলল, সেটাই তো আমি বলছিলাম, আপনি কানই করছেন না। কর্নেল চোখ কটমট করে তাকালেন। সে চলে গেল। বললুম, জোর বৃষ্টি মনে হচ্ছে। আপনাদের এই রাস্তাটায় এক পশলা বৃষ্টিতেই 1 কোমর জল জমে যায়। কফিটা শেষ করে কেটে পড়ি। কর্নেল আমার কথায় কান করলেন না। কফির পেয়ালা হাতে উঠে জানালায় গিয়ে বৃষ্টি দেখে আমার দিকে ঘুরলেন, বললেন, অজস্র কারণ নাকি একটা কারণ? সেই বিশেষ কারণের জন্য এখনো নায়িকার বাবার চরিত্রে লোক পাওয়া যাচ্ছে না। ওর কথার উপর বললাম, আপনি নিজের ফটো সহ চিঠি লিখুন বরং, আমি চলি। এই সময় ডোরবেল বাজল। কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, ষষ্ঠী ছাদে। জয়ন্ত, কিছু যদি মনে না করো, দেখো তো কে এসেছেন। একটু হেসে চাপা সারে বললাম, নিশ্চয়ই জয়মা কালী পিকচার্সের পরিচালক। কর্নেল গম্ভীর হয়েই বললেন, কিছু বলা যায় না। ওই শোনো, দিনরাতের কুকুর চেঁচামেচি করছে, তার মানে কেউ এই প্রথম আমার অ্যাপার্টমেন্টে আসছে। উঠে গিয়ে সংলগ্ন ছোট এটিএম রুমের দরজা খুলে দিলুম। ঝোড়ো কাকের মতো এক ভদ্রলোক জড়সড় দাঁড়িয়েছিলেন। বৃষ্টিতে পোশাক একটু ভিজেছে, হাতে ভিজে ছাতি, লম্বাটে গরনের অমায়িক চেহারা। প্যান্টের পকেট থেকে স্টেথোস্কোপ উঁকি মেরে আছে। অতএব হাতের গাবদা গাবদা ব্যাগটা নিঃসন্দেহে ডাক্তারি ব্যাগ, এবং ভদ্রলোক একজন ডাক্তার। নমস্কার করে আড়ষ্টভাবে বললেন, নমস্কার, আমি কর্নেল সাহেবের সঙ্গে একটা বিশেষ জরুরি ব্যাপারে দেখা করতে চাই। ওকে ড্রয়িং রুমে নিয়ে এলুম। উনি কর্নেলকে নমস্কার করে একটা নেম কার্ড দিলেন। তারপর সোফায় ধপাস করে বসলেন। নমস্কার। কাগজে আপনার অনেক কীর্তিকলাপ পড়েছি। আমার এক আত্মীয় পুলিশ অফিসার, তিনি বললেন এ ব্যাপারে পুলিশের কিছু করার নেই, বরং কর্নেল সাহেবের কাছে যান। তার কাছে আপনার ঠিকানা পেয়ে সোজা চলে এলুম। কর্নেল কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, বলুন। ভবানীপুর এরিয়ায় আমার চেম্বার, খুলে বলাই উচিত।
ডিগ্রি থাকলেও ডাক্তারিতে আমি বিশেষ সুবিধা করতে পারিনি। চেম্বারে বসে মাছি তাড়াই। করুণ হেসে ডাক্তার বললেন, যাই হোক, মাসখানেক আগে লেক ভিউ রোডের এক অসুস্থ ভদ্রলোককে চিকিৎসার জন্য কল পেয়েছিলাম। মনেরই বড়লোক। রোগীর বয়স প্রায় 65 বছর। অনেক পরীক্ষা করেও কোনো শারীরিক গন্ডগোল টের পাইনি। মানসিক অসুখ বলেই মনে হয়েছিল, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই। টাকার জন্য এমন শাসালো রোগীকে হাতছাড়া করতে ইচ্ছা ছিল না। ভাবুন, প্রতিবার কল অ্যাটেন্ড করি আর 500 করে টাকা পাই। 1 সপ্তাহে 5টা কল, তার মানে 2500 টাকা। এদিকে রোগীর সেই একই অবস্থা, প্রেসক্রিপশানে টনিক আর ঘুমের ওষুধ লিখে দিই। এইভাবেই চলছিল। শেষবার কল অ্যাটেন্ড করতে গিয়ে দেখি রোগীর অবস্থা সাংঘাতিক খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। দেখেই বুঝলাম অন্তিমকাল ঘনিয়ে এসেছে। তখন আমার খুব অনুতাপ জাগলো। ডাক্তার হিসেবে যে এথিক্স মেনে চলা উচিত ছিল, আমি টাকার লোভে তা মানিনি। আসলে ওই যে বললাম, নিছক মানসিক অসুখ বলেই মনে হয়েছিল। বড়লোকদের বুড়ো বয়সে অনেক বাতিক উপসর্গের মতো দেখা যায়, সেটাই ভেবেছিলুম। ডাক্তার শ্বাস ফেলে চুপ করলেন। কর্নেল বললেন, রোগী মারা গেল? হ্যাঁ, আমারই ভুলে। আপনি ডেথ সার্টিফিকেট দিলেন নিশ্চয়? দিলুম, না দিয়ে তো উপায় ছিল না। আমার সামনেই মৃত্যু হলো। তাছাড়া অতদিন ধরে দেখছি। মৃত্যুর কি কারণ দেখালেন? করোনারি থ্রম্বোসিস। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, কফি। তারপর বললেন, রোগী মারা গেল কোন তারিখে? আজ 17 জুলাই। রোগী মারা গেছে 27 জুন। তো এ ব্যাপারে আমার কাছে আসার কারণ কি? ডাক্তার নড়ে বসলেন, মুখে উত্তেজনার ছাপ। চাপা স্বরে বললেন, কিছুদিন আগে সন্ধ্যায় চেম্বারে একা বসে আছি, হঠাৎ এক ভদ্রলোক এলেন। দেখেই ভীষণ চমকে উঠলুম। সেই রোগী, একই চেহারা। আমার ভুল হতেই পারে না। মুখে কেমন ভুতুড়ে হাসি। আমি ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছিলুম। উনি বললেন, এই ডাক্তারবাবু, খেলাটা ধরতে পারেননি? আসুন, আমরা একটা রফা করি। আমার অবস্থা তখন শোচনীয়। মাথা খারাপ হয়ে গেছে। চেঁচিয়ে উঠলুম, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ভদ্রলোক সেই রকম ভুতুড়ে হেসে বেরিয়ে গেলেন। ডাক্তার পকেট থেকে ইনল্যান্ড লেটার বের করে বললেন, এই চিঠিটা গত পরশু ডাকে এসেছে, পড়ে দেখুন। কর্নেল চিঠি পড়ে আমার হাতে দিলেন। চিঠিটা এই, ডাক্তারবাবু, আমি জানি আপনার আর্থিক অবস্থা ভালো নয়। যদি বাড়ি গাড়ি করার মতো টাকা কড়ি পান, ছাড়বেন কেন? সেদিন আপনার সঙ্গে রফা করতে গিয়েছিলাম। আপনি ভয় পেয়ে চেঁচামেচি শুরু করলেন। আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি আগামী রবিবার 17 জুলাই সন্ধ্যা 7টা নাগাদ দেশপ্রিয় পার্কে অবশ্য করে আসুন। আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমি আপনার হিতৈষী। চিঠির তলায় কোনো নাম নেই। চিঠিটা পড়ে কর্নেলকে ফেরত দিলুম। কর্নেল বললেন, আমি আপনাকে বলছি, আপনি আজ সন্ধ্যায় দেশপ্রিয় পার্কে ওর সঙ্গে দেখা করুন। উনি কি বলছেন শুনুন। ডাক্তার করুণ মুখে বললেন, যদি কোনো বিপদে পড়ি? আমরা দুজনে আপনার কাছাকাছি থাকবো, আপনার চিন্তার কারণ নেই। ষষ্ঠী কফি আনল। বাইরে বৃষ্টিটা কমেছে। কফির পেয়ালা ডাক্তারের হাতে এগিয়ে দিয়ে কর্নেল বললেন,
এবারে আমার কিছু প্রশ্নের জবাব দিন। ডাক্তার কফিতে চুমুক দিয়ে তেমনি করুণ মুখে বললেন, হ্যাঁ, একটা কেন, যত খুশি প্রশ্ন করুন। আমার বুদ্ধি শুদ্ধি ঘুলিয়ে গেছে। টেবিলে ওর নেম কার্ডটা রাখা ছিল। এতক্ষণে হাতে নিয়ে দেখলুম ওর নাম ডক্টর বি পাত্র। ডিগ্রি লেজুরটি বেশ লম্বা, অথচ প্রসার করতে পারেননি। এর কারণ বোধহয় ওর হাব ভাব ব্যক্তিত্ব। ডাক্তারি পেশায় স্মার্ট না হলে চলে না। ডক্টর পাত্রের এই জিনিসটার অভাব আছে। সর্বদা কেমন আড়ষ্ট এবং করুণ হাবভাব। ডাক্তারকে দেখে যদি রোগীরই মায়া হয় তাহলে সমস্যা। কর্নেল বললেন, লেকভিউ রোডে সেই বাড়ির নম্বর কত? ডক্টর পাত্র বললেন, 17-2 নম্বর। গেট আছে। বনেদি পুরনো বাড়ি, চারদিকে উঁচু দেওয়াল ঘেরা। দেখলে পুরো বাড়ি মনে হয়। জঙ্গল গজিয়াছে লনে। রোগীর নাম কি ছিল? দেবপ্রসাদ রায়। বাড়িতে লোকজন কেমন দেখেছেন? কয়েকজন লোক দেখেছি। দেবপ্রসাদ বাবুর মেয়ে চৈতি পরমা সুন্দরী। আর একজন ভদ্রলোক চৈতির মামা। পুরো নাম জানি না। ওকে গোপালবাবু বলে ডাকতে শুনেছি। গোপালবাবুই গাড়ি করে আমাকে চেম্বার থেকে নিয়ে যেতেন। রোগীকে দেখার সময় কোনো বিশেষ ব্যাপার আপনার চোখে পড়ত? ডক্টর পাত্র একটু ভেবে বললেন, ঘরে শুধু চৈতি আর গোপালবাবু থাকতেন। চৈতি তার বাবার পায়ের কাছে, গোপালবাবু মাথার কাছে। হ্যাঁ, একটা ব্যাপার। বলুন। ঘরে প্রচন্ড আলো, আমার চোখ ধাঁধিয়ে যেত। কিন্তু রোগী নাকি উজ্জ্বল আলো ছাড়া থাকতে পারেন না। আর কিছু? হ্যাঁ, আলোর আড়ালে কারা সব ফিসফিস করে কথা বলতো। ভাবতুম আত্মীয় স্বজন। দেবপ্রসাদ বাবুর মৃত্যুর দিন বিশেষ কিছু চোখে পড়েছিল? না। আলো? ডক্টর পাত্র নড়ে বসলেন, বললেন, সে রাতে আলো অত বেশি ছিল না। শুধু একপাশে মাথার দিকে একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। সম্ভবত অন্তিম অবস্থা দেখেই আলো কমানো ছিল। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, কেসটা করোনারি থ্রম্বোসিস বলে মনে হয়েছিল আপনার? ডক্টর পাত্র একটু ইতস্তত করে বললেন, নাকে মুখে রক্ত, একটু ফেনা, এসব দেখেই। তবে গোপালবাবু বলেছিলেন থ্রম্বোসিস লিখে দিন। তাই আমি লিখেছিলাম ডেথ সার্টিফিকেটে। আর একটা প্রশ্ন, সবগুলো কলে কি রাতে অ্যাটেন্ড করেছিলেন? হ্যাঁ, রাত 8টা থেকে 9টার মধ্যে। প্রতিবার গোপালবাবু এসে গাড়ি করে আপনাকে নিয়ে যেতেন? আগে হ্যাঁ। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, ঠিক আছে, আপনি আজ সন্ধ্যায় ঠিক সময়ে দেশপ্রিয় পার্কে উপস্থিত থাকবেন। ভয়ের কারণ নেই। আমার মনে হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমরা আড়াল থেকে লক্ষ্য রাখব। ডক্টর বিবি পাত্র চলে যাওয়ার পর কর্নেল মিটিমিটি হেসে বললেন, কি বুঝলে বলো জয়ন্ত? বললুম, মাথা মুন্ডু কিচ্ছু বুঝিনি। বরং চলো লেকভিউ রোডে ঘুরে আসি। বৃষ্টি ছেড়ে বেশ রোদ্দুর উঠেছে। আমি গাড়ি আনিনি। কর্নেলের লাল টুকটুকে ল্যান্ড রোভারে চেপে লেকভিউ রোডে গিয়ে পৌঁছল। 17-2 নম্বরের বাড়িটা ডক্টর পাত্রের বর্ণনা অনুযায়ী বনেদি এবং পুরানো। গেটে কোনো দারোয়ান নেই। লনে এক সময় সুদৃশ্য ফুলবাগান ছিল বোঝা যায়। এখন জঙ্গল হয়ে আছে। কর্নেল ও আমি গাড়ি থেকে নেমে গেটের পাশে দাঁড়িয়ে ভেতরটা দেখছিলাম। পোর্টিকোর দিক থেকে একজন সাদাসিধে চেহারার লোক এসে জিজ্ঞেস করলো, কাকে চাই স্যার? কর্নেল আমায় খেসে বললেন, গোপালবাবু আছেন?
সকালে বেরিয়ে গেছেন। তোমার নাম কি ভাই? লোকটা কর্নেলকে দেখে নিশ্চয়ই অভিভূত। একটু হেসে বলল, আগে স্যার আমি গোবিন্দ, এ বাড়িতে থাকি। তোমাদের বুড়ো কর্তা দেবপ্রসাদ বাবু? কথা শেষ করার আগেই গোবিন্দ বলল, উনি তো মারা গেছেন স্যার। ও মাসে আমাকে নিয়ে নৈনিতাল বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরেই রাত্রিরে হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। দেবপ্রসাদ বাবুর মেয়ের নাম চৈতি, তাই না? ওকে একবার ডেকে দাও না, একটু কথা আছে। গোবিন্দ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, বুড়ো কর্তার তো কোনো মেয়ে নেই স্যার, উনি একা মানুষ। তাহলে চৈতি নামের সুন্দরী মেয়েটিকে? এ বাড়িতেই গত মাসে ওকে দেখেছি গোপালবাবুর সঙ্গে। গোবিন্দ হাসল, বুঝেছি, গোপালবাবু সিনেমা করেন, ও ছবিতে পাঠ করে যে মেয়েটি, আপনি তার কথাই বলছেন। এবার আমার ফ্যাল ফ্যাল করে তাকানোর পালা। কর্নেল বললেন, গোপালবাবু দেবপ্রসাদ বাবুর কে হন? দূর সম্পর্কের মামাতো ভাই। বুড়ো কর্তার সব সম্পত্তি উনি পেয়েছেন, তাই না? আগে গোপালবাবুর নামে উইল করা ছিল। তুমি কিছু পাওনি? আগে স্যার, পাইনি বললে মিথ্যে বলা হবে, নগদ ভালোই পেয়েছি। দেবপ্রসাদ বাবু কবে মারা যান? নৈনিতাল থেকে দুপুরে ফিরলুম ওর সঙ্গে। শরীরটা এমনিতেই ভালো ছিল না, সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছিলেন। ট্রেন জার্নির ধকল, তো হঠাৎ শুনি গোপালবাবু ডাকাডাকি করছেন আমাকে। আমি নিচের তলায় থাকি। ওপরে গিয়ে দেখি কর্তামশাই ধরফর করছেন। গোপালবাবু তখনই ডাক্তার ডাকতে গেলেন। গোপালবাবুর ছবির মেয়েটি আর আমি কর্তামশাই সেবা যত্ন করলুম, কিন্তু বাঁচানো গেল না। ডাক্তার আসার একটু পরেই মারা গেলেন। তোমার কর্তামশাই কোনো কথা বলেননি তোমাকে? কি হয়েছে বা হঠাৎ কেন? গোবিন্দ বলল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, গো গো করছিলেন, মুখে ফেনা বেরোচ্ছিল। কর্নেল বললেন, আচ্ছা চলি গোবিন্দ, পরে আসবো খন। গোপালবাবুর সঙ্গে দরকার ছিল। টালিগঞ্জে মায়াপুরী স্টুডিওতে ওকে এখন পেতে পারেন। কর্নেল ডাকলেন, এসো জয়ন্ত। গাড়ি লেক ভিউ রোড ধরে এগোচ্ছিল টালিগঞ্জের দিকে। আমি চুপচাপ বসে আছি। কর্নেল বললেন, এবারে আশা করি কিছু বুঝতে পেরেছো জয়ন্ত? পারছি, আবার পারছি না। সেই বিজ্ঞাপনটা? হ্যাঁ ডার্লিং, সেই বিজ্ঞাপনটাই এই ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু ঘটনাটা কি? নৈনিতালে বেশ কিছুদিন কাটিয়ে এসে হঠাৎ দেবপ্রসাদ বাবুর মৃত্যু এবং তার মামাতো ভাই ফিল্ম মেকার গোপালবাবুর সম্পত্তি লাভ। ফিল্ম করার জন্য যত টাকার দরকার এবার পেয়ে গেছেন। আর বলবেন না প্লিজ, মাথা ভোঁ ভোঁ করছে। টালিগঞ্জের কাছাকাছি গিয়ে কর্নেল বললেন, না থাক, কারণ জল এখনই ঘোলা করে লাভ নেই। চলো তোমাকে পৌঁছে দিই, কিন্তু ঠিক সন্ধ্যা 6টা নাগাদ তুমি আসতে বলো না। কথা মতো কর্নেল ও আমি সন্ধ্যা 6:30 নাগাদ দেশপ্রিয় পার্কে পৌঁছেছিলুম। গাড়ি বাইরে রেখে পার্কের ভেতর ঢুকে একটা বেঞ্চে দুজনে বসলুম। সময় কাটতে চায় না। পার্কে এখানে ওখানে লোকজন আছে। কিছুক্ষণ পর কর্নেল চাপ্পা স্বরে বললেন, ডক্টর পাত্র এসে গেছেন, ওই দেখো। কিছুটা তফাতে একটা ঝোপের কাছে ডক্টর পাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। উনি এদিকে ওদিকে তাকাচ্ছিলেন। একটু পরে একটা লোক এসে ওর সামনে দাঁড়ালো। আচ্ছা আলোয় দেখতে পাচ্ছিলুম লোকটির পরনে প্যান্ট শার্ট, মাথার চুল সাদা, অথচ কাঠামোটি মজবুত। বয়স্ক লোক বলেই মনে হলো। ডক্টর পাত্রের সঙ্গে কথা বলতে বলতে সে ছায়ার আড়ালে চলে গেল। কর্নেল আমাকে ইশারা করলেন। দুজনে এগিয়ে গেলুম। কিছুটা এগিয়েছি, হঠাৎ পরপর 3বার গুলির শব্দ শোনা গেল। তারপর একটা শোরগোল পড়ে গেল। লোকেরা এদিকে ওদিকে ছুটোছুটি করে বেড়াচ্ছে। পালানোর হিড়িক পড়ে গেছে।
কর্নেল হন্তদন্ত হয়ে এগিয়ে ঝোপের পেছন থেকে যাকে টানতে টানতে নিয়ে এলেন তিনি ডক্টর পাত্র। কর্নেল চাপা স্বরে বললেন, চলে আসুন আমাদের সঙ্গে। তিনজনে গিয়ে গাড়িতে উঠলুম। ডক্টর পাত্র দম আটকানো গলায় বললেন, আর একটু হলেই কি সাংঘাতিক কাণ্ড, এজন্যই আমি আসতে চাইছিলাম না। কর্নেল গম্ভীর মুখে বললেন, গোপালবাবু অসম্ভব ধূর্ত লোক, সম্ভাব্য ব্ল্যাকমেলারকে শেষ করে দিল। আমার ধারণা ভদ্রলোক ওর ফিল্ম ইউনিটেরই লোক। যাই হোক ডক্টর পাত্র, ঘাবড়াবার কিছু নাই, আপনাকে দিয়ে আমি ফাঁদ পাততে চাই। ডক্টর পাত্র ভয় পাওয়া গলায় বললেন, ওরে বাবা, আমি আর এসবের মধ্যে নেই। কর্নেল একটু হাসলেন, ভয়ের কিছু নেই, আসলে এই সম্ভাবনাটা আমি আজ করতে পারিনি। তবে ডক্টর পাত্র, আপনি এবং দেবপ্রসাদ বাবুর পুরাতন ভৃত্য গোবিন্দ গোপালবাবুর পক্ষে বিপজ্জনক। এখনই গোবিন্দকেও বাড়ি থেকে সরানো দরকার। অবশ্য জানি না এখন সে জীবিত না মৃত। শিউরে উঠে বললাম, বলেন কি? কর্নেল ছায়াপথ চুপচাপ গাড়ি চালিয়ে এলেন। ডক্টর পাত্রকে মনে হচ্ছিল ভিজে কাকতারুয়া। তেতলায় কর্নেলের অ্যাপার্টমেন্ট। ড্রয়িং রুমে ঢুকেই কর্নেল ষষ্ঠীকে কড়া কফির হুকুম দিলেন। তারপর টেলিফোনের কাছে গেলেন। ডায়াল করার পর কথাবার্তা শুনে বুঝলুম লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ লাহিড়ীর সঙ্গে কথা বলছেন। ফোন করে কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, আপনার প্যাডে একটা চিঠি লিখবেন ডক্টর পাত্র, গোপালবাবুকে লিখবেন। ডক্টর পাত্র করুণ মুখে বললেন, প্যাড তো সঙ্গে নেই। কফি খেয়ে চাঙ্গা হয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দেবক্ষণ। তবে কি লিখবেন শুনুন। কর্নেল একটু ভেবে নিয়ে বললেন, লিখবেন, প্রিয় গোপালবাবু, আগামীকাল সোমবার রাত 8টায় আমার চেম্বারে অবশ্যই দেখা করবেন। জরুরি কথা আছে। আপনি দেখা না করলে সমস্ত ঘটনা পুলিশকে জানাবো। দেবপ্রসাদ বাবু যখন নৈনিতালে ছিলেন তখন আপনি ওর বাড়িতে একজন লোককে দেবপ্রসাদ বাবু সাজিয়ে আমাকে ডেকেছিলেন। সেই লোকটি ভাবতো সে অভিনয় করছে। আপনার বিজ্ঞাপনের গোপন কথা আমি জানতে পেরেছি। বিজ্ঞাপন কথাটা আন্ডারলাইন করে দেবেন। ডক্টর পাত্র অবাক হয়ে বললেন, কিসের বিজ্ঞাপন? অবিকল দেবপ্রসাদ বাবুর মতো দেখতে একজন বয়স্ক অভিনেতা চাই। বিজ্ঞাপনটা গত 2 মাস ধরে বেরোচ্ছে। কর্নেল একটু হাসলেন। জয়ন্তদের কাগজের বিজ্ঞাপন দপ্তরে খোঁজ করলে নিশ্চয়ই দেখা যাবে। বিজ্ঞাপনদাতা কে, কাল সেটা জেনে নেবক্ষণ। যাই হোক ডক্টর পাত্র, আপনি চিঠিটা লিখে আমাকে দেবেন। আমি আজ রাতেই ওটা গোপালবাবুর বাড়ি লেটার বক্সে রেখে আসবো। এতক্ষণে আমার বুদ্ধির দরজা খুলে গেল। বললুম, কর্নেল, রহস্য ক্লিয়ার। বলো শুনি। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে বললুম, ডক্টর পাত্র বলেছেন মোট 5টা কল অ্যাটেন্ড করেছিলেন। 4টে কলের সময় নকল দেবপ্রসাদ বাবু রোগী সেজে ছিলেন এবং 27 জুন শেষ কলের সময় সত্যিকার দেবপ্রসাদ বাবুকে দেখেছেন। নিশ্চয়ই তাকে বিষ খাওয়ানো হয়েছিল। গোপালবাবুর দরকার ছিল একটা ডেথ সার্টিফিকেটের। পাশে কোনোভাবে ব্যাপারটা ফাঁস হয়ে যায়, তাই ডক্টর পাত্রের সাহায্য নিয়েছিলেন। ডক্টর পাত্র বরাবর দেবপ্রসাদ বাবু চিকিৎসা করেছেন, তার কোনো সন্দেহ হওয়ার কথা নয়। তাছাড়া কোনো ঝামেলা হলে তিনি সাক্ষী দেবেন। অসাধারণ প্ল্যান। শুধু বোঝা যাচ্ছে না কাজ হয়ে যাওয়ার পরও কেন বিজ্ঞাপন দিচ্ছে লোকটা। কর্নেল বললেন, ঘটনাটা চাপা দেওয়ার জন্য। এখনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তার মানে এখনো লোক পাওয়া যায়নি।
খুব সহজ হিসেব। এতে গোপালচন্দ্র নিরাপদ থাকছে। কিন্তু যেভাবে হোক নকল দেবপ্রসাদ রহস্যটা আঁচ করেছিলেন। দুঃখের বিষয়, তাকে খুন করা হলো। তার কাছে আর কিছু জানার উপায় রইল না। অভিনেতা ভদ্রলোক প্রথমে ভেবেছিলেন শুটিং করা হচ্ছে, পরে সব টের পান। পরদিন দৈনিক সত্যসেবক পত্রিকার কাজে আমাকে অনিচ্ছা সত্ত্বেও বাইরে যেতে হয়েছিল। প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, তারই কভারেজ। কলকাতা ফিরতে রাত হয়ে গিয়েছিল। অফিসে খবরটা লিখে টিখে বাড়ি ফিরলুম। তখন রাত 11টা। কর্নেলকে ফোন করলুম। কর্নেল সাড়া দিয়ে বললেন, নাটকের শেষ দৃশ্য মিস করলে ডার্লিং? কি ব্যাপার বলুন। ব্যাপার খুব সামান্য। গত রাতে অরিজিৎকে বলেছিলুম গোবিন্দকে একটা অজুহাতে অ্যারেস্ট করতে। গোবিন্দ এখন তাই নিরাপদ। গোপালবাবু আমার ফাঁদে পা দিতে গিয়েছিলেন ডক্টর পাত্রের চেম্বারে। পুলিশ আড়ালে তৈরি ছিল, আমিও ছিলাম। গোপালচন্দ্র ঢুকেই পিস্তল বের করেছিল। 1 সেকেন্ড দেরি হলে ডক্টর পাত্রের অবস্থা হতো সেই বয়স্ক অভিনেতা নারায়ণবাবুর মতো। ওর পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, যাত্রায় অভিনয় করতেন ভদ্রলোক। বিজ্ঞাপন দেখে ফটো পাঠিয়েছিলেন। গোপালবাবু এখন কোথায়? পুলিশের হাজতে। গোবিন্দ সাক্ষী, ডক্টর পাত্রও সাক্ষী। কাজেই টেলিফোনের লাইনটা কেটে গেল। ট্রেন জার্নিতে ক্লান্ত, শুয়ে পড়া দরকার। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।